লেখাপড়া করে আমাদের স্বপ্ন থাকে একটা ভালো চাকরি করার। আমাদের সবারই একটা ড্রিম জব থাকে। যেই চাকরিটা আমরা সবসময় করতে চাই। আমাদের ছোটবেলা থেকে ইচ্ছা থাকে যে লেখাপড়া শেষ করে আমাদের পছন্দের যে লাইনে আছে সেই লাইনে লেখাপড়া করে আমাদের সবার একটা স্বপ্ন থাকে যে না এই জায়গাটাতে আমি একটা সময় যেতে চাই। সাবি আলোনসোরও সেরকম একটা স্বপ্ন ছিল। বায়ার লেভারকুসেনের হয়ে তিনি যখন দুর্দান্ত কোচিং করিয়ে দলকে লিগ জেতালেন, তখন তিনি বুঝতে পারলেন যে না তিনি লাইনটাকে পেশা করতে চাচ্ছেন, সেই পেশাতে তার একটা ভালো ভবিষ্যৎ রয়েছে। তার স্বপ্নও ছিল আকাশ ছোঁয়া। তিনি যে ক্লাবে খেলোয়াড়ি জীবনের অনেকগুলো বছর কাটিয়েছিলেন, সেই ক্লাবের ডাগ আউটে বসা তার অনেক ইচ্ছা ছিল, তার স্বপ্ন ছিল, তার ড্রিম জব ছিল। দ্যাট ইজ টু বি দ্য ম্যানেজার অফ রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের ম্যানেজার হওয়ার স্বপ্ন ছিল সাবি আলোনসোর, এবং লেভারকুসেনের হয়ে যখন তিনি লিগ জিতলেন তখন সেই স্বপ্নটাকে বাস্তব হতে দেখলেন খুবই তাড়াতাড়ি। যে কারণে অন্যান্য যত ক্লাবই তাকে চাক না কেন কোথাও না গিয়ে তিনি রিয়াল মাদ্রিদেই গিয়েছিলেন। তো শুরুতে যেটা বলছিলাম যে ধরেন আপনার একটা ড্রিম জব রয়েছে, ড্রিম জবে আপনি ঢুকতেও পারলেন, স্বপ্নের জায়গায় চাকরি করতে ঢুকলেন। আপনাকে বেশ বড় একটা পদে নিয়োগ দেওয়া হলো এবং আপনাকে বলা হলো যে না তোমার ২০-৩০ জনের একটা টিম রয়েছে, সেই টিমের দায়িত্বে তুমি রয়েছো। তো আপনি ড্রিম জবে ঢুকেই দেখলেন যে ২০-৩০ জনের দলটা আপনাকে দেওয়া হয়েছে, সেই দলটা অনেক অহংকারী, অনেক ব্র্যাট, অনেক নিজেদের সামর্থ্যকে বেশি করে দেখতে পছন্দ করে, অনেক নাকুচা, এবং আপনি তাদেরকে যেভাবে চালাতে চান তারা সেভাবে চালাতে চায় না। আপনি যেভাবে আপনার দলকে নিয়ন্ত্রণ করতে চান, আপনি আপনার দলকে যেভাবে যে গতিতে যে পথে চালাতে চান, ওই ২০-৩০ জনের দলটা সেভাবে চলতে চায় না। তারা তাদের মতো করে চলতে চায়। তারা মনে করে যে না ভাই আমরা তো এর আগেও চলছি, আমাদের তো কোনো সমস্যা হয় নাই, এ কোন নতুন একটা ছাড় এসেছে যার কথা আমাকে শুনতে হবে। আপনি প্রত্যেক দিন এরকম সিচুয়েশন ফেস করতে থাকলেন। আবার যেই ড্রিম জায়গায় আপনি গিয়েছেন চাকরি করতে, সেই চাকরিটা আবার মিডিয়ার অনেক পছন্দ। মিডিয়ার মানুষজন সেই চাকরিটা নিয়ে রিপোর্ট করতে অনেক বেশি পছন্দ করে। সেই চাকরিতে কি হলো না হলো, যে চাকরিতে ওই লোক গিয়েছে সে ঠিকমতো পারফর্ম করতে পারছে কি পারছে না, এটা নিয়ে প্রতিদিন অনেক বেশি স্ক্রুটিনাইজ হয়, অনেক বেশি কাটাছেড়া করা হয়। তো দেখুন আপনি এমন একটা জায়গায় চাকরি করতে গিয়েছেন যেখানে আপনার টিমের সদস্যরা ওপেনলি আপনার কথা শুনছে না। আপনি যেরকম আইডিয়ার ইমপ্লিমেন্টেশন করতে চাচ্ছেন সেরকম আইডিয়ার ইমপ্লিমেন্টেশন তারা করতে দিচ্ছে না। উল্টো আপনার পিঠ পিছে কথা বলছে, আপনার পিঠ পিছে কথা লাগাচ্ছে, আপনার এগেনস্টে কাজ করছে, যাতে আপনি ঠিকঠাক মতো চাকরি করতে না পারেন, যাতে আপনার কথা তাদের না শোনা লাগে এজন্য। তার উপরে মিডিয়ার প্রেশার তো রয়েছেই। এরপরে আপনার যে মালিক রয়েছে সেই মালিকও আপনাকে প্রতি সপ্তাহে সপ্তাহে একটা খোঁচা দেয় যে তুমি যদি ঠিকঠাক মতো চাকরি না করতে পারো তাহলে কিন্তু তুমি সামনের সপ্তাহে স্যাক্ট। তুমি আর তোমার টিম যদি এই মাসে ঠিকঠাক মতো প্রফিট জেনারেট না করতে পারো তাহলে কিন্তু তুমি এই মাসেই স্যাক্ট। এরকম চাপের উপর আপনাকে প্রতি সপ্তাহে সপ্তাহে রাখা হয়। এরকম সিচুয়েশন আপনি কতদিন সহ্য করতে পারবেন? এরকম পরিস্থিতি আপনি কতদিন সহ্য করতে পারবেন? সেটা যত ড্রিম জবই হোক না কেন, আপনারও তো একটা সহ্যের সীমা রয়েছে, আপনার তো একটা আত্মসম্মান বোধ রয়েছে। আপনি কতদিন এরকম সহ্য করতে পারবেন? সাবি আলোনসোর ক্ষেত্রে সেই জিনিসটাই হয়েছে। হ্যাঁ, বলা হচ্ছে যে তিনি হয়তোবা রিয়াল মাদ্রিদ দ্বারা ছাঁটাই হননি, তিনি চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছেন। কিন্তু কতটা প্রেশারে থাকলে, কতটা বিরক্ত হলে, কতটা যন্ত্রণা সহ্য করলে একজন মানুষ তার ড্রিম জব ছেড়ে চলে যায়, তাও আবার ৬ মাসের মধ্যে? এই কথাটা কি কখনো ভেবে দেখেছেন? এটাই হয়েছে, এটাই হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। রিয়াল মাদ্রিদের দলে যে কয়েকজন খেলোয়াড় রয়েছে তারা নিজেদেরকে হর্তাকর্তা বিধাতা বলে মনে করে। অবশ্য রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের সমস্যাটা সবসময় এরকমই ছিল। আগে যখন রোনালদো, বেনজেমা, ক্রুস, মডরিচ, রামোস, পেপে, ক্যাসিয়াস এরা যখন ছিলেন তখনও সেম সমস্যাই ছিল। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে তারা যে খেলোয়াড় হিসেবে অনেক বেশি দক্ষ সেটার প্রমাণও কিন্তু তারা মাঠে দিয়েছেন। আপনি হিসাব করে দেখুন তো, ফুটবল ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদো, কারিম বেনজেমা এবং লুকা মডরিচ মিলে ফিফা বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার, ব্যালন ডিওর, ফিফা ব্যালন ডিওর মোট কতবার জিতেছেন? ইফ আই এম নট রং তারা সব মিলায় ১৩ বার এই পুরস্কারটা জিতেছেন। তাই তাদের ড্রেসিং রুমে কোনো কোচ আসলে তাদের সেইটা বলার হ্যাডম ছিল যে আমরা এইভাবে খেলতে চাই, আমরা এইভাবে খেলতে স্বচ্ছন্দ। আপনি ভিনিসিয়াস জুনিয়র, আপনি কিলিয়ান এমবাপ্পে, আপনি ফেদেরিকো ভালভার্দে, আপনি সারা জীবনে কয়টা ফিফা বেস্ট অ্যাওয়ার্ড, ব্যালন ডিওর, ফিফা ব্যালন ডিওর জিতেছেন? সব মিলায় একটা। কিলিয়ান এমবাপ্পের কথা বললে বিগ ফ্যাট জিরো। ভিনিসিয়াস জুনিয়র মাত্র একটা ফিফা বেস্ট অ্যাওয়ার্ড, তাও রদ্রির সাথে সেই হাড্ডাহাড্ডি ফাইটের পরে। সেই বছরের বেস্ট প্লেয়ার কে ছিল এটা আপনি ১০০ জনকে জিজ্ঞাসা করেন, ২-৩ জন পার রিয়াল মাদ্রিদ সাপোর্টার বাদে সবাই রদ্রির নামই কিন্তু বলবে। আর ভালভার্দে তো ভালভার্দেই। বলা হচ্ছে ড্রেসিং রুমে মোটামুটি এই ৩ জনের আত্ম অহমিকার কারণেই রিয়াল মাদ্রিদের সমস্যা হয়েছে, সাবি আলোনসোর সমস্যা হয়েছে, অফকোর্স রদ্রিগো। সো এই ৩-৪ জনের একটা বড় টিম, যে টিমটা সাবি আলোনসোকে তার মতো কাজ করতে দেয়নি বলে তাদের নাম মিডিয়াতে এসেছে। সঙ্গে মিডিয়ার স্ক্রুটিনাইজেশন তো রয়েছেই। সাবি আলোনসো ঠিকমতো কোচিং করতে পারলেন কিনা, ঠিকমতো বাথরুম করতে পারলেন কিনা, ঠিকমতো খাইতে পারলেন কিনা, ঘুমাইলেন কিনা, কার সাথে ঝগড়া হইলো, কি হইলো, কার সাথে সে ফোনে কথা বলছে না বলছে, মাদ্রিদের মিডিয়া সব কিছু রিপোর্ট করা শুরু করলো।
এইরকম প্রত্যেকটা সময় আপনি যদি ম্যাগনিফাইং গ্লাসের নিচে থাকেন আপনার কেমন লাগবে? একই সমস্যা ফেস করেছিলেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কোচ জিনেদিন জিদান। তিনি দ্বিতীয়বার যখন রিয়াল মাদ্রিদের চাকরি ছাড়লেন তার ফেয়ারওয়েল লেটারে তিনি কিন্তু দেখবেন এই জিনিসটাই লিখেছিলেন যে ক্লাব আমাকে সাপোর্ট করে নাই। আমি যেরকম দল গঠন করতে চেয়েছিলাম ক্লাব আমাকে সেক্ষেত্রে সহযোগিতা করেনি। আমি যেরকম খেলোয়াড় কিনতে চেয়েছিলাম, যেরকম খেলোয়াড়দেরকে বিক্রি করতে চেয়েছিলাম, ক্লাব আমাদেরকে সেক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেনি। উল্টো ড্রেসিং রুম থেকে ইনফরমেশন লিক করেছে মিডিয়ায়, যা কিনা আমাকে বিরক্ত করেছে। আপনি জিনেদিন জিদানের ফেয়ারওয়েল লেটারটা যদি পড়েন আপনি এখনো বুঝতে পারবেন যে তিনি ড্রেসিং রুমের কালচার নিয়ে কি পরিমাণ বিরক্ত ছিলেন। একই ড্রেসিং রুম শাবি আলোনসোকে 6 মাসও চাকরি করতে দিল না। যে শাবি আলোনসো চেয়েছিলেন কার্লো অ্যানচেলোত্তি পরবর্তী যুগে রিয়াল মাদ্রিদে একটা স্ট্রাকচার নিয়ে আসতে, একটা ব্যালেন্স নিয়ে আসতে, একটা ডিসিপ্লিন নিয়ে আসতে, একটা ভিশন নিয়ে আসতে, কিন্তু সেটা আর হলো কোথায়? ভিনিসিয়াস এমবাপ্পেরা সেটা হতে দিলেন কোথায়? স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ম্যাচ হারার পরে শাবি আলোনসো যেখানে বার্সেলোনার খেলোয়াড়দেরকে গার্ড অফ অনার দিতে চেয়েছিলেন, তখন কিলিয়ান এমবাপ্পে শাবি আলোনসোকে বললেন, না তোমাকে দেওয়া লাগবে না, চলে আসো, আমরা কেন দিব? শাবি আলোনসো চুপচাপ মতো চলে আসলেন এবং খুব সম্ভবত তখনই ডিসাইড করে ফেলেছিলেন যে না, এরকম অহংকারী খেলোয়াড়দেরকে সামলানোর দায়িত্ব তার না, এরকম ইগোয়েস্টিক খেলোয়াড়কে সামলানোর দায়িত্ব তার না, তিনি করতে পারবেন না। হি ডিজার্ভস বেটার সেট অফ প্লেয়ার্স হু লিসেন্স টু হিম। আমার ব্যক্তিগত মতে শাবি আলোনসোর সঙ্গে ভিনিসিয়াসের যখন ঝগড়া লাগলো কয়েক মাস আগে, তখনই শাবি আলোনসোর নিজের অথরিটি জাহির করার দরকার ছিল ড্রেসিং রুমে। ভিনিসিয়াস জুনিয়রকে কয়েকটা ম্যাচ বসায় রাখতেন, সুন্দর মতো সবকিছু ঠিকঠাক চলে আসতো। জিনেদিন জিদানও কিন্তু দেখেন এরকম সমস্যার মধ্যে পড়ছিল। তিনি যখন এরকম সমস্যার মধ্যে পড়েছিলেন ড্রেসিং রুমে উনি দেখিয়ে দিয়েছিলেন হুজ দ্য অ্যাকচুয়াল বস। ইসকোকে বেঞ্চ করছিলেন, গ্যারেথ বেলের মতো খেলোয়াড়কে বেঞ্চ করছিলেন, দেখাই দিয়েছিলেন হুজ দ্য বস। শাবি আলোনসো শুড হ্যাভ লেট অল দিস ব্র্যাটস নো দ্যাট হুজ দ্য বস। তিনি সেটা করেননি। তিনি উল্টো কার্লো অ্যানচেলোত্তির মতো তাদের বন্ধু হতে চেয়েছিলেন। সবাই কার্লো অ্যানচেলোত্তির মতো বন্ধু হতে পারে না। কার্লো অ্যানচেলোত্তির মতো বন্ধু হতে গেলে ট্যাকটিক্সের বিষয়টা সম্পূর্ণ মাথা থেকে ঝেড়ে ফেলতে হয়। শাবি আলোনসো তো সেটা করতে পারবেন না, কারণ কার্লো অ্যানচেলোত্তি পরবর্তী যুগে তাকে নিয়ে আশাই হয়েছিল যে রিয়াল মাদ্রিদের ট্যাকটিক্স, রিয়াল মাদ্রিদের ভিশন, রিয়াল মাদ্রিদের ফিউচারটাকে ঠিক করার জন্য তিনি যদি ট্যাকটিক্সটাকে ফেলে দিয়ে সেই ঘুরে ফিরে কার্লো অ্যানচেলোত্তির পথেই হাঁটেন, তাহলে তো কার্লো অ্যানচেলোত্তি কোচ থাকতে পারতেন। শাবি আলোনসো তো কোনো দরকার ছিল না। শাবি আলোনসো ভবিষ্যতে যে ক্লাবেই যান না কেন, তার যেরকম ফুটবলিং প্রজ্ঞা এবং তার যেরকম সামর্থ্য, তিনি দুর্দান্ত পারফরমেন্স করবেন সেই ক্লাবে। কিন্তু রিয়াল মাদ্রিদ যতক্ষণ না পর্যন্ত ড্রেসিং রুমে এরকম ইগোটেস্টিক্যাল খেলোয়াড়দেরকে প্রশ্রয় দিতে থাকবে, ততদিন পর্যন্ত খুব বেশি ভালো করতে পারবে বলে মনে হয় না। এদের মিলিতাও, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, আন্তোনিও রুদিগার, থিবো কোর্তোয়া, বিভিন্ন সময়ে প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু ইনজুরিতে পড়েছেন। এমন একটা সিচুয়েশনে নতুন খেলোয়াড়ও তিনি সেভাবে কিনতে পারেননি। খেলোয়াড় কেনার যে সময় এই জানুয়ারিতেই তাকে ছাঁটাই করা হলো, তিনি সেই সুযোগটাও কিন্তু পেলেন না। এভাবে যদি আপনি একটা কোচের হাত পা বেঁধে রাখেন তাহলে তো তার পক্ষে পারফর্ম করা সম্ভব নয়। আপনি একটা মানুষকে হাত পা বেঁধে দিয়ে সমুদ্রের মধ্যে ফালাই দিয়ে বললেন তুমি সাঁতার কাটো, সে যত ভালো সাঁতারই হোক না কেন, হাত পা যদি বাঁধা থাকে সে কি পারবে সাঁতার কাটতে? পারবে না। শাবি আলোনসোর জন্য শুভকামনা থাকলো, সামনে উনি যে ক্লাবে যান না কেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনি এই স্যাকিং বা এই শাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাওয়া নিয়ে কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।